সেক্ষেত্রে তাদের অবিলম্বে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং এটা আমি মনে করি যে বাংলাদেশের সর্বস্তরের নারীদেরকে একটা হেয় প্রতিপন্ন করা, দেশ উত্তপ্ত করার মতো একটা স্টেটমেন্ট দেওয়া হয় যে এই দলটা, এই জামাতে ইসলাম দলটা 1971 সালে আমার যুদ্ধে বাধা দিয়েছে, সহায়তা করার জন্য যুদ্ধ থাকে। আমরা যখন পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে তখন এরা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করছে। আমরা দেখতে পাই যে সকল দেশের রাজনীতিতে ধর্মতান্ত্রিক বিষয়টি রয়েছে, সে সকল দেশে মেজরিটি ধর্মের বাদে যারা থাকে তারা খুবই অপ্রেসড হয়, অর্থাৎ নিপীড়িত হয়ে থাকে। এমনকি তাদের নিজেদের ধর্মের মানুষজনও খুবই আনফেয়ারলি জাজড হয়ে থাকে। প্রতিবাদটা জামাতে ইসলামের যে আমির শফিকুর রহমান নারীদের নিয়ে যে কটূক্তি করেছেন, তিনি নারী সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন। এটাতে আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আমরা প্রতিবাদে একটা আজকে প্রতিবাদ সমাবেশ এবং মিছিল করছি। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই স্লোগানে আজ কম্পিত সারা বাংলাদেশ। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের একটি নারীবিদ্বেষী পোস্ট ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ, সবখানেই চলছে প্রতিবাদ ও সমালোচনা। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে নারীদের নেতৃত্বে বিক্ষোভ ও ঝাড়ু মিছিলও দেখা গেছে। যদিও বিষয়টি নিয়ে জামায়াত আমির দাবি করেছেন তার ভেরিফায়েড আইডিটি হ্যাক হয়েছিল, তবে রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের বড় একটি অংশ মনে করছেন এই ব্যাখ্যা আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তাদের মতে নির্বাচনের আগে এমন একটি ইস্যু জামায়াতের জন্য মারাত্মক ভুল হিসেবেই বিবেচিত হচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে এবার মুখ খুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতের ওই পোস্ট, হ্যাকের দাবি এবং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি কি বলেছেন তা নিয়েই এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে। তো চলুন দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যসহ পুরো বিষয়টির বিস্তারিত জেনে নেই এই ভিডিওতে। সেক্ষেত্রে তাদের অবিলম্বে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং এটা আমি মনে করি যে বাংলাদেশের সর্বস্তরের নারীদেরকে একটা হেয় প্রতিপন্ন করা, দেশ উত্তপ্ত করার মতো একটা স্টেটমেন্ট দেওয়া হয় যে এটাকে নিয়ে খুব ডিটেলসে ঘাটতে গেলে হয়তো বা তাদেরই কেঁচো খাটতে সাপ বেরিয়ে আসার মতো। আমাদের আমির শফিকুর রহমানের টুইটার এক্স অ্যাকাউন্টস থেকে যেটা পোস্ট করা হয়েছে এবং সেখানে যেই ভাষায় মেয়েদেরকে সম্বোধন করা হয়েছে, এটা আমি চাইলেও এখন আপনার এই বক্তব্যের মাঝখানে আমি উল্লেখ করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে এটা একটা রাজনৈতিক দলের প্রধান এর পক্ষ থেকে এই ধরনের মন্তব্য আসাটা বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের নারীদের জন্য লজ্জা না। আমি কেননা বলবো যে আসলে বিকৃত চিন্তাধারা উপস্থাপন করবে এটা তাদের লজ্জা, তো বাংলাদেশের নারীদের জন্য এটা লজ্জা না, বাট যারা প্রকাশ করছে, যেই দল থেকে প্রকাশিত হয়েছে এই ধরনের মন্তব্য, তাদের লজ্জা। এবং বাংলাদেশের ওভারঅল রাজনীতি যারা করছে এবং তাদের ক্ষেত্রে আমি মনে করি এটা তাদের জন্য লজ্জা হওয়া উচিত। কেননা এক্ষেত্রে আমরা দেখেছি যে তারা বিভিন্ন ধরনের অভিযোগ করেছে যে তাদের অ্যাকাউন্টসটি হ্যাক হয়েছিল। আমরা সাধারণত জানি যে টুইটার অ্যাকাউন্টস যদি হ্যাক হয়েও থাকে সেটা ব্যাক করানোর জন্য কী পরিমাণ সময় দরকার হয়। সেক্ষেত্রে আমরা জামায়াত ইসলামীর যেই অবস্থান দেখতে পেয়েছি, তারা বিভিন্ন ইস্যুতে আসলে ভাষাভাবে স্টেটমেন্ট দিয়েছে এবং ভাষাভাবে অবস্থান দিয়েছে, তারা জিডি করেছে। বাট এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুস যেখানে একটা দলের প্রধানের অ্যাকাউন্ট হ্যাক করে নির্বাচনী আগ মুহূর্তে দেশ উত্তপ্ত করার মতো একটা স্টেটমেন্ট দেওয়া হয়, যেখানে বাংলাদেশের 52% নারী সদস্য বা নারী আছে, সেখানে নারীদের অ্যাগেনস্টে, নারীদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করা, এটা আমি মনে করি ন্যাশনাল ইস্যুস এবং দেশের মধ্যে যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি করার মতো এই ধরনের বক্তব্যগুলো রাখে। তো সেই জায়গা থেকে এত বড় একটা ইস্যুসকে কেন্দ্র করে তাদের যে অবস্থান এবং তাদের যে ব্যবস্থা, সেটাকে অত্যন্ত হাস্যকর এবং ন্যূনতম মনে হয়েছে। কেন জানি না, মনে হচ্ছে তারা বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না, হয়তো বা এই জন্যই দিচ্ছে না যে এটাকে নিয়ে খুব ডিটেলসে ঘাটতে গেলে হয়তো বা তাদেরই কেঁচো খাটতে সাপ বেরিয়ে আসার মতো ঘটনা হয়তো বা তাদের অন্তরায় রয়ে গেছে। এজন্য একটা রাজনৈতিক দলের প্রধানের টুইটার অ্যাকাউন্টস থেকে এই ধরনের মন্তব্য করা এবং সেটা নির্বাচনের মাত্র 10-12 দিন আগের ঘটনা। তো এই ধরনের ঘটনায় তারা যদি শুধুমাত্র একটা জিডি করে এবং কিছু দায়সারা বক্তব্য দিয়ে থেমে থাকে, তাহলে এটাই ধরে নেওয়া যায় যে এখানে তাদেরও সংশ্লিষ্টতা থাকে। এই দলটা, এই জামাতে ইসলাম দলটা 1971 সালে আমার যুদ্ধে বাধা দিয়েছে, সহায়তা করার জন্য যুদ্ধ থাকে। আমরা যখন পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে তখন এরা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করছে। বলতে একটি সত্য কথা, আমি নিজে মুক্তিযোদ্ধা, একজন অনেকে আছে মুক্তিযোদ্ধার সঙ্গে জড়িত। এই এলাকায় অনেকের প্রাণ চলে গেছে। আপনাদের এই এলাকায় অনেকে ইন্ডিয়া চলে যেতে হয়েছিল না, ভারত গেছিলেন তো অনেকেই, সব বাড়িঘর ছেড়ে সব চলে গেছে, আমরাই গেছিলাম। তখন ওইখানে আমরা 9 মাস
যুদ্ধ করছি, কষ্ট করছি। সেই দলটা যারা আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করে নাই, সাহায্য করে নাই, উল্টো পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করছে, তাদের কাছে কি আমার এই দেশকে আমি নিরাপদ মনে করতে পারি? নিরাপদ মনে করতে পারি? তাহলে কি তারা আমাদের কাছে ভোট আশা করতে পারে? বন্ধুগণ, এরা আবার হুমকি দিচ্ছে, আমার সনাতনী ভাইদেরকে অনেককে হুমকি দিচ্ছে, এই তুমি ধানের শীষের লোকের কাছে যাবে না, ধানের শীষের কথা বলবো না, ভোট দিয়ে। এগুলো বললে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। সরকার খুব পরিষ্কার করে বলে দিয়েছে, এই নির্বাচনে কেউ কাউকে হুমকি দিতে পারবে না, এই নির্বাচনে কেউ কাউকে ভয় দেখাতে পারবে না। যদি দেখায় তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টে আইনের ব্যবস্থা নেওয়া হবে, সোজা হিসাব কাউকে ছাড় দেওয়া হবে না। তাই বন্ধুরা, ভাইয়েরা, মা ও বোনেরা, এই 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের সকল মানুষের পক্ষ থেকে, ঠাকুরগাঁর মানুষের পক্ষ থেকে এখন বলবো যে আপনি কি করবেন। আমরা ঠাকুরগাঁতে ইনশাআল্লাহ একটা মেডিকেল কলেজ, একটা ইউনিভার্সিটি, আমাদের এয়ারপোর্টটাকে চালু করা আর কলকারখানা তৈরি করা, যাতে করে আমাদের ভাই বোনদের চাকরি হতে পারে, একটা ইপিজেড তৈরি করা আমরা ইনশাআল্লাহ। এবং আমাদের সনাতনী ভাই বোন, আমাদের মুসলিম ভাই বোন সকলের মধ্যে একটা সম্প্রীতি তৈরি করে আমরা ঠাকুরগাঁও অঞ্চলকে একটা মডেল অঞ্চলে পরিণত করব। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, এখানে একসাথে আমরা কাজ করব। কি সবাই রাজি আছেন একসাথে কাজ করতে? তাহলে একটু হাত তুলে দেখান আমাকে। ওই পিছন দিকে আমার মায়েরা হাত তুলতে ভয় পাচ্ছে নাকি? ভয় পাবেন না মা, এই দেশটা আপনার, এটা কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা প্রত্যেকটা জনসাধারণ নাগরিক হচ্ছে এই দেশের মালিক। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। আমরা সারা জীবন লড়াই করছি, পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করছে, আর আমাদের পরবর্তী সরকারগুলো যারা অন্যায় করছে জনগণের সঙ্গে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে আমরা জয়যুক্ত হয়েছি। আমরা সবসময় ন্যায়ের পক্ষে থেকেছি। 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সঞ্চয় বিএনপি মাফ করছিল, 25 বিঘা জমির খাজনা বিএনপি মাফ করে দিয়েছিল। আপনার মসজিদ এবং মন্দির ভিত্তিক পাঠশালা, প্রাইমারি স্কুল চালু করছিল কিন্তু বিএনপি, ভুলে গেছেন নাকি সব? এবং এখনো মন্দিরগুলোতে কিন্তু আপনার অনুদান দেওয়া হচ্ছে, মসজিদগুলো অনুদান দেওয়া হচ্ছে, সেটা আমরা ব্যবস্থা করেছি। প্রিয় দর্শক, গত কয়েকদিন ধরেই জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের একটি এক্স হ্যান্ডেলের পোস্টকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। দেশের শ্রমজীবী নারী কর্মীরা ইতোমধ্যেই ঝাড়ু হাতে মাঠে নেমে পড়েছেন। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে মির্জা ফখরুলের এমন বক্তব্য নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।